ওকে, তোমাদের সবাইকে আজকে আমাদের পঞ্চম অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত রবিবার থেকে আমাদের শ্রেণী কার্যক্রম সশরীরে বন্ধ আছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে। ওই দিন থেকেই আমরা পদার্থ স্কুল কলেজ আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে অনলাইন ক্লাস শুরু করছি। যতদিন না আমরা সরাসরি শ্রেণী কার্যক্রমে যেতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের অনলাইনে ক্লাস চলবে। এভাবে আশা করি প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা আস্তে আস্তে অনলাইনে চলে আসবে। তো আহ, আমরা শুরু করি। আমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এই হচ্ছে আমার পরিচিতি, আমি তোমাদের ম্যানেজমেন্টের লেকচারার। আজকে আমরা ব্যবস্থাপনা বিষয়ের আহ, তৃতীয় অধ্যায় নিয়ে আহ, আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের আগের মতোই কিছু ছবি ভিডিও দেখাবো। ওই ছবি দেখে তোমরা কি বুঝতে পেরেছো এটা আমাকে জানাবা। আমি একটা ছবি স্ক্রিনে দেখাচ্ছি, এই ছবিটা থেকে তুমি কি বুঝতেছো, মানে এই ছবির মধ্যে কি করা হচ্ছে? কেউ রেসপন্স করো, এই ছবি দেখে তুমি কি বুঝতেছো? এটা মনে হয় পরিকল্পনা করতেছে। কিভাবে করতেছে পরিকল্পনাটা? ছোট ছোট কাগজে লিখে রাখতেছে যে সে ভবিষ্যতে কি করবে। আমরা অনেক সময় আজ থেকে 5 দিন পরে কি করব, 10 দিন পরে কি করব, বা 1 মাস পরে কি করব, আমাদের কোনো ইম্পর্টেন্ট একটা কাজ থাকলে অনেক সময় আমরা ভবিষ্যতের কাজগুলো ভুলে যাই, আমাদের মেমোরিতে থাকে না। সেজন্য আমরা কি করি, বিভিন্ন জায়গায় নোট করে রাখি, ছোট ছোট কাগজে লিখে রাখি, অথবা পড়ার টেবিলের পাশে আহ ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখি। যেমন আমি তোমাদেরকে মাঝে মধ্যে বলি যে এত তারিখে ক্লাস টেস্ট নিব, এটা তোমরা খাতায় লিখে রাখো। হ্যাঁ, এই যে জিনিসগুলো ভবিষ্যতে কি করা হবে সেটা যাতে ভুলে না যাও বা সঠিকভাবে যাতে করতে পারো, সেজন্য ছোট ছোট কাগজে নোট করে রাখাটাই হচ্ছে মানে পরিকল্পনার মতোই এক ধরনের। তো এখানে দেখা যাচ্ছে যে একটা বোর্ডের মধ্যে ছোট ছোট অনেকগুলো কাগজের টুকরা দেখা যাচ্ছে বিভিন্ন কালারের। এই কাগজের টুকরোগুলোতে হয়তো তারা কোনো কিছু লিখে রাখতেছে যেটা তারা ভবিষ্যতে করবে, যেটা আমাদের আজকের পাঠের সাথে যায়, যে আমরা যেটাকে পরিকল্পনা বলি, যে ভবিষ্যতে কি করা হবে। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো, যদিও এখানে জুমে ভিডিও সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো ভিডিওটা দেখে এখানে কিছু লেখা থাকবে, এবং ভিডিওটা দেখে তোমরা কি বুঝতেছো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। দেখা শেষ হলে আমি তোমাদেরকে প্রশ্ন করব যে এই ভিডিও থেকে তোমরা আসলে কি বুঝলা। এটা সাউন্ড লাগবে না, মনোযোগ দিয়ে দেখলেও অনেক কিছু বুঝতে পারবা। আমি ভিডিওটা প্লে করতেছি।
ভিডিওটা এতটুকুই। সবার শেষে, ভিডিওর একদম শেষে একটা সেন্টেন্স লেখা আছে, someone fished and they can feed their family for a day. For a day. Teach them how to fish and they can feed them for an entire lifetime. এই সেন্টেন্সটার মিনিং কি, বা এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, কে বলতে পারবা? সেন্টেন্সটা আবার দেখো। এই সেন্টেন্সের বাংলা মিনিং কি? আচ্ছা, আমি বলতেছি, এটা হচ্ছে তুমি যদি কাউকে কিছু মাছ দাও, সে তার ফ্যামিলির জন্য একদিন বা দুদিনের খাবারের ব্যবস্থা করতে পারবে। যে তুমি কারো মাছের প্রয়োজন হয়েছে, তাকে তুমি কিছু মাছ দিলা, তাহলে এই মাছ দিয়ে সে একদিন বা দুদিন খাওয়াতে পারবে তার পরিবারকে। কিন্তু টিচ দেম হাউ টু ফিশ and they can feed them for an entire lifetime, কিন্তু তুমি যদি ওই ফ্যামিলিকে শিখিয়ে দাও যে কিভাবে মাছ ধরতে হয়, মাছ ধরাটা যদি তাকে মাছ না দিয়ে যদি তাকে মাছ ধরাটা শিখিয়ে দাও, তাহলে সে তার পরিবারকে সারা জীবন মাছ খাওয়াতে পারবে। অর্থাৎ কাউকে কোনো কিছু না দিয়ে সে কিভাবে সেটা অর্জন করবে, সেটা যদি তাকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তার জন্য বেশি বেটার। তুমি হয়তো তাকে কিছু মাছ দিলে, সে আজকে খেলো বা কালকে খেলো, এরপর তো শেষ হয়ে যাবে, তার ফ্যামিলিকে এরপর সে কি খাওয়াবে? কিন্তু তুমি যদি ওই ব্যক্তিকে কোনো একটা কাজ শিখিয়ে দাও, যে মাছটা কিভাবে ধরতে হয়, সেটা যদি শিখিয়ে দাও, তাহলে সে নিজে নিজে মাছ ধরে তার পরিবারের জন্য সেটা সারা জীবনে সে তার পরিবারকে মাছ খাওয়াতে পারবে। তো এই ভিডিওটা মূলত ছিল যে পরিকল্পনা নিয়ে, একদম প্রথম থেকে। এখানে কিছু মেসেজ ছিল। শুরুতে একটা সেন্টেন্স ছিল যে ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল। তুমি যদি প্ল্যান করতে, পরিকল্পনা করতে যদি ব্যর্থ হও, তাহলে তোমার পরিকল্পনাটা অবশ্যই কি হবে? ব্যর্থ হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করি, তোমরা নিজেরাও করো। বাসায় কিভাবে পড়াশোনা করবা, কত ঘন্টা পড়াশোনা করবা, কোন সাবজেক্টে কয় ঘন্টা টাইম দিবা, এই ধরনের অনেকগুলো রুটিন তুমি করে থাকো, এটাও এক প্রকার পরিকল্পনা। এখন তোমার ওই পরিকল্পনাতে যদি কোনো ধরনের ভুল থাকে, কোনো ঘাটতি থাকে, পরিকল্পনাতে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ওই পরিকল্পনাটা পুরোটাই কি হবে? ব্যর্থ হবে। এই সেন্টেন্সের মিনিংটা হচ্ছে এটা, ফেলিং টু প্ল্যান। তুমি যদি পরিকল্পনা করতে ফেল করো, তাহলে তোমার প্ল্যানিংটা কি হয়ে যাবে? অলরেডি ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে এখানে একটা মেসেজে দেখা ছিল যে একটা ফ্যামিলির একজন ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা ইউনিভার্সিটি কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে পড়াশোনা করছে। পড়াশোনা করার পরে সে নিয়মিত খাওয়া দাওয়া করছে, তারপরে নিয়মিত পড়াশোনা করছে। এরপরে সে একসময় গিয়ে তোমার সাকসেস হয়েছে। Students who এখানে perform better তার usually সাকসেসটা have দেখাইছে। examples faster, and it also use simple maths every time they use writing, for instance. Subjects like maths and science,
তাহলে নিয়মিত ক্লাস করে নিয়মিত পড়াশোনা করে এরপর সে তার সাফল্যটা অর্জন করছে। এই যে এখানে তার সাকসেসটা বোঝাচ্ছে এটার মাধ্যমে। তো আমরাও যদি নিয়মিত পড়াশোনা করি, পরিকল্পনা অনুযায়ী যদি আমাদের পাঠগুলো শেষ করি, পরিকল্পনা অনুযায়ী যদি আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করি, তাহলে অবশ্যই আমাদের রেজাল্টটাও ভালো হবে, আমরা শিক্ষা জীবনটা ভালোভাবে শেষ করতে পারবো। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, যেটা আমাদের সিলেবাসের আমাদের বইতে 3 নম্বর অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তো আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলা শিখতে পারবো, পরিকল্পনা কি তা বলতে পারবে, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, পরিকল্পনার পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে, পরিকল্পনার প্রকারভেদ চিহ্নিত করতে পারবে, পরিকল্পনার সীমাবদ্ধতা বর্ণনা করতে পারবে। প্রথমে আসি, পরিকল্পনা কি। জানো তোমরা যে ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে। অর্থাৎ আমি আগামীকাল কি করব, 1 সপ্তাহ পর কি করব, বা 1 মাস পর কি করব, সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হচ্ছে পরিকল্পনা। আর পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ। ব্যবস্থাপনার শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। 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 এরপরে আসি, এখানে প্ল্যানিং সমান হোয়াট প্লাস হু প্লাস হোয়ার প্লাস হাউ প্লাস হোয়েন। কি, কখন, কোথায়, কে করবে, এই সংক্রান্ত বিষয় সমষ্টি হচ্ছে পরিকল্পনা। কি কাজ করবে, কে করবে, কোথায় করবে, কিভাবে করবে, কখন করবে। হোয়াট মানে কি কাজ, হু কে করবে, হোয়ার কোথায় করবে, হাউ কিভাবে করবে, হোয়েন কখন করবে, এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়াই হচ্ছে আমাদের প্ল্যানিং। প্ল্যানিং হচ্ছে ওয়াইস লিস্ট। এখানে একজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা দেওয়া আছে, অ্যাকর্ডিং টু R.W. গ্রিফিন, planning means setting an organizational goal and deciding how best to achieve them. পরিকল্পনা হচ্ছে একটা সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য কিছু সাংগঠনিক লক্ষ্য অর্জনের সমষ্টি, যেটার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কি হয় সবচেয়ে ভালোভাবে অর্জিত হয়। এবার আসি আমরা উত্তম পরিকল্পনা বা পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য দেখি। সুস্পষ্ট উদ্দেশ্য, বাস্তবমুখিতা, গ্রহণযোগ্যতা, সঠিক পথ নির্দেশনা, সমন্বয় ও যোগসূত্র, নমনীয়তা, পরিকল্পনার প্রাথমিকতা, চিন্তন মনন প্রক্রিয়া, ভবিষ্যৎ অনুমান, তথ্য নির্ভর, উত্তম বিকল্প, সহজবোধ্যতা, ব্যক্তি, সংক্ষিপ্ততা, সম্পদের সদ্ব্যবহার, সমতা। এগুলো হচ্ছে একটা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনা করতে হলে ওই পরিকল্পনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে সেই পরিকল্পনাকে আমরা সবচেয়ে বেস্ট প্ল্যানিং বা উত্তম পরিকল্পনা বলতে পারি। তো এই পয়েন্টগুলোর মধ্যে তুমি কোনটা বুঝতেছো না আমাকে বলো, আমি সেটা এক্সপ্লেইন করে দেব। সমন্বয় ও যোগসূত্র, সেটা। সমন্বয় ও যোগসূত্র, দেখো প্রতিষ্ঠানের একটা মূল লক্ষ্য থাকে, প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা বা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করা। এই মুনাফা বা সম্পদ বৃদ্ধি করার জন্য একটা প্রতিষ্ঠানে অনেকগুলা বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, হিসাব বিভাগ। প্রত্যেকটা বিভাগের কিন্তু আলাদা আলাদা কিছু পরিকল্পনা থাকে। ক্রয় বিভাগের একটা পরিকল্পনা থাকে, তারা কত কম দামে কাঁচামাল ক্রয় করবে। বিক্রয় বিভাগের একটা পরিকল্পনা থাকে, তারা কত বেশি বিক্রি করতে পারবে। উৎপাদন বিভাগের একটা পরিকল্পনা থাকে যে তারা কত কম খরচে বেশি উৎপাদন করতে পারবে। এভাবে প্রতিটা বিভাগের আলাদা আলাদা পরিকল্পনা থাকলেও পুরো প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করা বা বাজারে শেয়ার বৃদ্ধি করা বা প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা। এই যে মূল পরিকল্পনার সাথে প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা পরিকল্পনাগুলোর সামঞ্জস্য বিধান করাটাই হচ্ছে যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা পরিকল্পনা থাকলেও সবগুলোর মধ্যে একটা মিল থাকবে। সবার উদ্দেশ্যই থাকবে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধি করা, প্রতিষ্ঠানটা সম্প্রসারণ করা।
এই যে মূল লক্ষ্যের সাথে বিভাগ ওয়াইজ অন্যান্য লক্ষ্যের বা পরিকল্পনার যে যোগসূত্র, সেই যোগসূত্রটাকে বলা হচ্ছে সমন্বয় ও যোগসূত্র। এরপর সংক্ষিপ্ততা। ব্যাপ্তি। ব্যাপ্তি। পরিকল্পনা একটা প্রতিষ্ঠানের একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সকল স্তরে বিদ্যমান। পরিকল্পনা কোনো নির্দিষ্ট স্তরের জন্য ফিক্স থাকে না। যেমন প্রতিষ্ঠানের পরিকল্পনা হচ্ছে আগামী মাসে তারা তাদের সেলস বৃদ্ধি করবে, বিক্রয় বাড়াবে 20%। তাহলে এই বিক্রয় বাড়ানোর জন্য শুধু যে প্রতিষ্ঠানের উচ্চ স্তর কাজ করবে তা না, এই বিক্রয় বৃদ্ধির জন্য মধ্য স্তরকেও কাজ করতে হবে, নিম্ন স্তরকেও কাজ করতে হবে। তাহলে পরিকল্পনা নিচ্ছে একদম উচ্চ স্তরে, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য সকল স্তরের লোকজন কাজ করে। এটাকে বলা হয় ব্যাপ্তি, যে পরিকল্পনা একটা প্রতিষ্ঠানের সকল স্তরে বিদ্যমান। যেহেতু সব জায়গায় বিদ্যমান, সেজন্য এটার ব্যাপ্তি বিস্তৃত, পুরো প্রতিষ্ঠানের সমগ্র জায়গায় পরিকল্পনা বিস্তৃত থাকে। এরপর সংক্ষিপ্ততা। হ্যাঁ, পরিকল্পনা যত সংক্ষিপ্ত হবে ততই যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করবে তাদের কাছে ওটা সহজবোধ্য হবে। পরিকল্পনা গ্রহণ করে কোন স্তরে বলতো, উচ্চ স্তরে না নিম্ন স্তরে? পরিকল্পনা উচ্চস্তরে স্যার। কোন স্তরে গ্রহণ করা হয় ম্যানেজমেন্টের? উচ্চস্তরে। উচ্চ স্তরে। আর পরিকল্পনা বাস্তবায়ন করে কারা? বাস্তবায়ন কোন স্তরে হয়? নিম্ন স্তরে। নিম্ন স্তরে। তাহলে যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করবে তারা যদি পরিকল্পনা বুঝতেই না পারে প্রতিষ্ঠানে উচ্চ স্তরে কি পরিকল্পনা গ্রহণ করছে, সেটা যদি বেশি লেন্দি হয়ে যায়, ডিটেলস হয়ে যায়, অনেক বেশি জটিল হয়ে যায়, তাহলে সেটা অধস্তন কর্মীরা সহজে বুঝে না। এজন্য পরিকল্পনা যত সংক্ষিপ্ত হবে, যত সহজবোধ্য হবে, ততই এটা অধীনস্থ কর্মীদের কাছে গ্রহণযোগ্য হবে এবং তারা সহজে এটা বাস্তবায়ন করতে পারবে। আপনারটা নমনীয়তাটা একটু বলে দিই। নমনীয়তা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতাকে নমনীয়তা বলে। ভবিষ্যতে কোনো একটা কিছু পরিবর্তন হয়েছে, মনে করো তারা পরিকল্পনা করছিল যে তোমরা পরিকল্পনা করছিলা ঈদের সময় যে রবিবার অর্থাৎ 21 তারিখ থেকে তোমরা কলেজে ক্লাসে আসবা। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে যে 21 তারিখ থেকে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাহলে এই যে তোমাদের পরিকল্পনার মধ্যে একটা চেঞ্জ আনছো তোমরা, যে মনে করছিলে কলেজে এসে পড়াশোনা করবা, এখন যেহেতু কলেজ বন্ধ দিয়ে দিছে তাহলে এখন বাসায় পড়াশোনা করতে হবে, অনলাইনে ক্লাস করতেছি। এই যে তোমার প্ল্যানিং, যে যেখানে কলেজে গিয়ে ক্লাস করার কথা ছিল এখন সেটা তুমি বাসায় অনলাইনে ক্লাস করতেছো। তোমার পরিকল্পনার মধ্যে তুমি পরিবর্তন করে সাথে সাথে নিজেকে কি করে নিছো, অ্যাডজাস্ট করে নিছো। এটাই হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। যেমন তুমি কলেজে ক্লাস না করলেও কিন্তু অনলাইনে ক্লাস করতেছো, তুমি পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। কিন্তু অনেকেই আছে অনলাইনে ক্লাস করতে পারতেছে না। হ্যাঁ, অনেকেই আছে হয়তো কিছু অসুবিধার কারণে অ্যাটেন্ড করতে পারতেছে না, আবার অনেকে আছে ইচ্ছে করে অ্যাটেন্ড করতেছে না। তাহলে যে ইচ্ছে করে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতেছে না, সে নমনীয় না, সে পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না। সে মাথায় রাখছে যে কি, কলেজ যখন খুলবে আমি তখনই ক্লাস করব, আমি অনলাইনে কোনো ক্লাস করব না। ও হচ্ছে ফ্লেক্সিবল না, ও নমনীয় না, ও হচ্ছে অনমনীয়। সে কোনো পরিবর্তনকে সহজেই রিসিভ করতে পারে না, পরিবর্তনের সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারে না। তোমরা পেরেছো। ঠিক আছে, আমরা এরপর নেক্সট টপিকসে যাই। এখানে একটা প্রশ্ন আছে, আমি যখন রেকর্ডেড ভিডিওটা দিব সেখানে প্রশ্নটা দেখে খাতায় উত্তর লিখে রাখবা। আমি কিন্তু যখনই ক্লাস শুরু হবে আমি কিন্তু যতগুলা ক্লাস অনলাইনে নিয়েছি সবগুলা তোমাদের নোট খাতায় চেক করব। ওখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর এবং আমি যে যে টপিকস আলোচনা করেছি এই টপিকসগুলোর উত্তর আমি সবার খাতায় চেক করে দেখব। তখনই আমি সবার হাজির অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পরিকল্পনার পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্প স্থিরকরণ, বিকল্প সমূহ মূল্যায়ন,
সর্বোত্তম বিকল্প গ্রহণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন। তাহলে এগুলা পদক্ষেপ বা প্রক্রিয়া সবসময় ধারাবাহিকভাবে লিখতে হয়। এই সিকোয়েন্সে কখনো এলোমেলো করা যাবে না। তুমি চাইলেও 1 নম্বরে বিকল্প স্থিরকরণ লিখতে পারবা না। তুমি চাইলেও ভবিষ্যৎ মূল্যায়ন সবার শেষে লিখতে পারবা না। লিখলে নাম্বার ভুল, মানে নাম্বার কাটা যাবে। তাহলে সবসময় পদক্ষেপ সিরিয়ালি লিখবা। 1 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ মূল্যায়ন। ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। তো ভবিষ্যৎ মূল্যায়ন করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে একটা শর্ট অ্যানালাইসিস করে। শর্ট অ্যানালাইসিস মানে SWOT, শর্ট, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। শর্ট অ্যানালাইসিস করে তারা ভবিষ্যতে কি কি সুযোগ সুবিধা, হুমকি আছে সেগুলো অ্যানালাইসিস করে। এরপরে তারা লক্ষ্য নির্ধারণ করে, গোল। লক্ষ্য কাকে বলে? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। যেমন কোনো প্রতিষ্ঠান হয়তো আগামী মাসে বিক্রয় বাড়াতে পারে 10%, 20%, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। এরপরে বিকল্প স্থিরকরণ। লক্ষ্য অর্জনের জন্য তারা কিছু বিকল্প কার্য পদ্ধতি প্রণয়ন করে, যে আমরা কোন ওয়েতে গেলে আমরা আমাদের লক্ষ্যটা অ্যাচিভ করতে পারবো। এরপর বিকল্প সমূহ মূল্যায়ন করে, যে কোনটাতে খরচ বেশি হচ্ছে, কোনটাতে খরচ কম হচ্ছে, কোনটা সময় বেশি লাগতেছে, কোনটা সময় কম লাগতেছে, এগুলা তারা বিকল্প সমূহ মূল্যায়ন করবে। মূল্যায়ন করার পর যে ওয়েতে, যে অল্টারনেটিভ ওয়েতে তাদের প্রতিষ্ঠানে খরচ কম হবে এবং কম সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে, তারা সেটাকে সর্বোত্তম বিকল্প হিসেবে সিলেক্ট করে। এবং মৌলিক পরিকল্পনার পাশাপাশি তারা কিছু মাঝে মধ্যে এডিশনাল পরিকল্পনা করে রাখে, যেটাকে বলা হয় সহায়ক পরিকল্পনা। তো এই টপিকসটা প্রায় সময় সৃজনশীলে আসে। 1 নম্বরে অথবা 2 নম্বরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি বলে যে উদ্দীপকের প্রশ্নবোধক অংশে পরিকল্পনার পদক্ষেপের কোন ধাপটি বসবে। তাহলে তুমি অবশ্যই ধাপগুলা সিরিয়ালি মনে রাখবা, তাহলে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা। এরপর আসি খুবই ইম্পর্টেন্ট পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনাকে 3টা দৃষ্টিকোণ থেকে ক্লাসিফাইড করা হয়েছে: প্রকৃতিগত দিক, মেয়াদ ভিত্তিক, সংগঠন কাঠামো। প্রথমে আমরা দেখি প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা 3 প্রকার: লক্ষ্য, একার্থক, স্থায়ী। লক্ষ্য কি? আমি একটু আগে বলছি, লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। একার্থক পরিকল্পনা, যে পরিকল্পনা বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য শুধু একবারই ব্যবহার করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে। যেমন পদ্মা সেতু নির্মাণ, পদ্মা সেতু বাংলাদেশে একটাই হবে, এটা পদ্মা সেতুটা বারবার হবে না, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর অপরিবর্তিত অবস্থায় বারবার ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা ব্যবহার করলে প্রতিষ্ঠানের খরচ কম হয়, কারণ একবার পরিকল্পনা গ্রহণের পর এটা বারবার ইউজ করা যায়। তো স্থায়ী পরিকল্পনা আবার 4 প্রকার আছে, প্রকারভেদ গুলো মনে রাখবা: নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা 4 প্রকার। আবার একাত্মক পরিকল্পনা 2 প্রকার: কর্মসূচি আর প্রকল্প। এগুলো এমসিকিউ তে আসে। এবার আসি মেয়াদ ভিত্তিক 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী হচ্ছে যে পরিকল্পনা 1 বছরের জন্য গ্রহণ করা হয় বা 1 বছরের মধ্যে বাস্তবায়ন হবে, তাকে আমরা বলি স্বল্পমেয়াদী। যে পরিকল্পনা 1 থেকে 5 বছরের জন্য, তাকে আমরা বলি মধ্যমেয়াদী। আর যে পরিকল্পনা 5 বছরের অধিক, সাধারণত 20 বছর পর্যন্ত, সেটাকে আমরা বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেমন আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের একটা পরিকল্পনা আছে 2041 সালের মধ্যে বাংলাদেশকে কি করবে বলতো? ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ, ভেরি গুড নিপাকে, থ্যাংক ইউ। স্মার্ট বাংলাদেশ করবে 2041 সালের মধ্যে। তাহলে এখন চলতেছে 2024, তাহলে 2041 আসতে আরো কত বছর লাগবে? প্রায় 17 বছর। তাহলে যেহেতু 17 বছর লাগবে, তাহলে এই পরিকল্পনা কি স্বল্পমেয়াদী হবে না মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী? কোনটা? দীর্ঘমেয়াদী। অবশ্যই দীর্ঘমেয়াদী, থ্যাংক ইউ। দীর্ঘমেয়াদী। বুঝতে পেরেছো, গুড। এবারে আসি সংগঠন কাঠামো অনুসারে 2 ভাগে ভাগ করছে: কৌশলগত আর কার্যভিত্তিক। কৌশলগত মানে হচ্ছে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটাকে কৌশলগত পরিকল্পনা বলে। আর কার্যভিত্তিক হচ্ছে বিভিন্ন কাজের ভিত্তিতে যে পরিকল্পনা। যেমন কার্যভিত্তিক পরিকল্পনা আবার 3 প্রকার: বিভাগীয়, আঞ্চলিক এবং সামগ্রিক। বিভাগীয় পরিকল্পনা কি? একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা ভাবে যে পরিকল্পনা, তাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। যেমন ক্রয় বিভাগের পরিকল্পনা, বিক্রয় বিভাগের পরিকল্পনা, হিসাব বিভাগের পরিকল্পনা।
আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলা বহুজাতিক কোম্পানি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করে, তারা এক এক দেশের জন্য এক এক রকম পরিকল্পনা গ্রহণ করে তাদের প্রোডাক্ট সেল করার জন্য, সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। যেমন কোকা কোলা কোম্পানি, পেপসি কোম্পানি, এগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি। কোকা কোলা তুমি বাংলাদেশেও পাবা, কোকা কোলা আমেরিকাতেও পাওয়া যাবে। কিন্তু আমেরিকার কোকা কোলার প্রাইস বাংলাদেশের কোকা কোলার প্রাইস একই না। আমেরিকার কোকা কোলার টেস্ট আর বাংলাদেশের কোকা কোলার টেস্ট সেম না। কেননা আমেরিকার কাস্টমারদের রুচি, পছন্দ, তাদের ক্রয় ক্ষমতা আর বাংলাদেশের কাস্টমারদের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা এক না। আমেরিকান কাস্টমাররা চায় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, তারা দাম দিতে রাজি আছে, টাকা দিতে রাজি আছে। আর আমরা চাই কম দামে যত সস্তায় কি কেনা যায়। তাইলে কোকা কোলা কোম্পানি এশিয়ান মানুষদের জন্য এক ধরনের প্ল্যান করে তাদের প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে, আবার ইউরোপ আমেরিকাতে সেল করার সময় তারা আরেক ধরনের প্ল্যান করে রাখে। এই যে এক একটা অঞ্চলের জন্য এক একটা পরিকল্পনা, এটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। এরপর সামগ্রিক পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা হচ্ছে সমগ্র প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন বিভাগ উপবিভাগ সবগুলোকে একত্রিত করে সার্বিকভাবে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে যাই। এখানে পদ্মা সেতু প্রকল্প একার্থক পরিকল্পনা কেন, এটা খাতায় উত্তর লিখে নিবা। পরিকল্পনার অসুবিধা, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি সব সুবিধা, এবার দেখি অসুবিধা কি কি আছে। পটভূমি সমস্যা, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, মানসিক সমস্যা, উদ্যোগের বাধাদার, সংশোধন সমস্যা, আতিশয্যের ঝোঁক, বাহ্যিক সমস্যা, ভবিষ্যৎ নির্ভরতা। এগুলো সবগুলাই হচ্ছে প্রবলেম। এগুলোর কারণে একটা পরিকল্পনা ব্যর্থ হয়। তোমাকে যদি বলে যে পরিকল্পনা কেন ব্যর্থ হয়, তাহলে এইসব কারণে পরিকল্পনা ব্যর্থ হয়। এখন এই কারণগুলোর মধ্যে মনে হয় কোন কারণটা তুমি বুঝতেছো না, আমি সেটা তোমাকে বুঝাই দিব। এই পয়েন্টগুলো সব ব্যাখ্যা সহ পড়বা বাসায় বই থেকে। কোন পয়েন্ট বলতে হবে? প্রতিশয্যার যোগ এটা বলেন তো। হ্যাঁ, আতিশয্যের। প্রতিশয্যার যোগ। আতিশয্য মানে একটু জাঁকজমকপূর্ণটা। পরিকল্পনা করতে গিয়ে যদি ওই পরিকল্পনাটা বেশি গর্জিয়াস হয়ে যায় তাহলে এটার পিছনে ব্যয় বেশি হবে, বা এটা যদি একটু লেন্দি হয়ে যায় তাহলে এটা কর্মীরা বুঝবে না। পরিকল্পনা হতে হবে সিম্পল, একদম সাধারণ, যেটা সহজভাবে বুঝতে পারবে এবং সবার নিকট বোধগম্য হবে। কোনো বেশি গর্জিয়াস কিছু করা যাবে না। যেমন আমরা অনেকে বিয়েতে গিয়ে দেখি, অনেকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট অনেক গর্জিয়াস করে, আবার অনেকে খুব সিম্পল ভাবে অনুষ্ঠান করে। তো গর্জিয়াস হলে সেখানে অনেকগুলো ঝামেলা আছে। সেখানে অনেক যেমন ফটোগ্রাফি আনতে হয়, তারপরে তোমার স্টেজ সাজানোর জন্য, লাইটিং করানোর জন্য, কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার জন্য, আরো নানান ধরনের বিষয় থাকে, যেখানে ব্যয়ও বেশি হয়। এটাকে বলা হয় আতিশয্য। আর অনেকে আছে এগুলো না করেও সিম্পলি কি করতে পারে, প্রোগ্রাম কন্টিনিউ করতে পারে। তাহলে পরিকল্পনার ক্ষেত্রে বেশি আতিশয্য মানে জাঁকজমকপূর্ণ হওয়া যাবে না। জাঁকজমকপূর্ণ হলে ব্যয় বেশি হবে, আর অনেক সময় কর্মীরা সেটা বুঝবেও না। সিম্পল হতে হবে যাতে সহজে কর্মীরা বুঝতে পারে। আর কোনোটা? স্যার পটভূমি সমস্যা এটা পটভূমি কিরকম? মানে হচ্ছে পরিকল্পনার আঙিনা। এটাকে আবার পটভূমিও বলে। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে একটি পরিকল্পনা বাস্তবায়িত হয় সেটাকে বলা হয় পরিকল্পনার আঙিনা বা পটভূমি। এখন আমরা পরিকল্পনার আঙিনা বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বোঝাই। পরিকল্পনা সবসময় ভবিষ্যৎ নির্ভর। ভবিষ্যতে কি হবে আমরা কেউই জানি না, ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য পটভূমি বা পরিকল্পনা নির্ধারণ করছি যে আগামী মাসে আমরা আমাদের বিক্রয় 10% বাড়াবো, আগে যা বিক্রি হতো তার চেয়ে আরো 10% বৃদ্ধি করবো।
এখন কোনো কারণে আগামী মাসে আমাদের দেশে আল্লাহ না করুক বন্যা সৃষ্টি হলো, অথবা ভূমিকম্প হলো, অথবা জলোচ্ছ্বাস হলো, যার কারণে অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হলো। তাহলে আমরা যে প্ল্যানটা করছিলাম ওই প্ল্যানটা তখন কি হবে না, বাস্তবায়ন হবে না, কারণ মানুষ তখন ক্ষতির সম্মুখীন, মানুষের হাতে তখন আর টাকা থাকবে না। এই যে এটা যে পটভূমি সমস্যা, আমরা যে পটভূমিটা নির্ধারণ করছিলাম সেটা ভুল হয়ে গেছে। আমরা ধারণা করছিলাম সবকিছু ঠিক থাকলে আমাদের সেলসটাও বাড়বে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা একটা দেশে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী বিক্রয়টা কি করতে পারি নাই, বৃদ্ধি করতে পারি নাই। এটাকে বলা হচ্ছে পটভূমি নির্ধারণের সমস্যা। ওকে, বাকিগুলো আশা করি পারবা। এখানে একটা দলীয় কাজ দেওয়া আছে, 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, এটি কোন ধরনের পরিকল্পনা, ব্যাখ্যা করো। অলরেডি তোমরা বলতে পারছো, এটা তারপর খাতায় লিখে নিবা। তো আজকে যে আলোচনা করছি আমরা, এই আলোচনায় কি কি বিষয় আলোচনা করছি দেখি, কেউ একজন বলো। পরিকল্পনা সংজ্ঞা, হ্যাঁ, তারপর উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনা বৈশিষ্ট্য, good, এরপর পরিকল্পনা পরিকল্পনার পদক্ষেপ, পদক্ষেপ, ভেরি গুড, পরিকল্পনার পরিকল্পনার প্রকারভেদ, প্রকারভেদ, পরিকল্পনার সুবিধা, পরিকল্পনার অসুবিধা, পরিকল্পনার অসুবিধা। অসুবিধা। থ্যাংক ইউ সো মাচ, সবগুলাই ঠিক আছে। দেখো তো মিলিয়ে, পরিকল্পনা সংজ্ঞা, বৈশিষ্ট্য, পদক্ষেপ, প্রকারভেদ, সীমাবদ্ধতা। ওকে, আজকের আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, তাহলে আমি স্যার। এখন দেখি তোমাদেরকে প্রশ্ন করব, দেখি কতটুকু ক্লাসে মনোযোগী ছিলে। সবাই সবাই প্রস্তুত তো না? জি স্যার। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? পরিকল্পনা, থ্যাংক ইউ। স্বল্পমেয়াদী পরিকল্পনা কত বছরের জন্য? 1 বছরের জন্য। সময়, Very good. পরিকল্পনার সীমাবদ্ধতা কোনটি? অনমনীয়তা। ভেরি গুড, অনমনীয়। এরপর 4 নাম্বার প্রশ্নটা পড়ে আনসার দাও তো। মধ্যমেয়াদী স্যার, দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা, সেটা অবশ্যই অবশ্যই কি হবে, দীর্ঘমেয়াদী। 5 নাম্বার প্রশ্নটা আনসার দাও তো। 1 2 3। হয় নাই, তিনটাই, হয় নাই। 1 আর 3, 1 আর 2। 1 আর 2 হবে। 1 আর 2। গ্রহণযোগ্যতা আর তথ্য নির্ভরশীলতা, গ্রহণযোগ্যতা ও তথ্য নির্ভরশীলতা। ওকে, ম্যাক্সিমামই পারছো, থ্যাংক ইউ। একটা বাড়ির কাজ আছে, এটা ভালোভাবে শিখে নিবা। কৌশলগত পরিকল্পনা শিল্প প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন? থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমাদের আসসালামু আলাইকুম। কালকে তো শুক্রবার, আর শুক্র শনি 2 দিন ক্লাস করবা কিনা তোমরা অনলাইনে? জি স্যার, জি স্যার, করব। তাহলে কালকে আমরা রাত্রে ক্লাস নিই, কেমন? কালকে জি স্যার। আচ্ছা স্যার। 9:15-তে ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু তোমরা করতে চাচ্ছ, তাহলে আমরা ইনশাল্লাহ কালকে এবং শনিবার দুদিনই ক্লাস নিব রাত 9:15-তে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বিনা প্রয়োজনে যদি প্রয়োজন না থাকে বাসার বাইরে যাবে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।